যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে তীব্র গরমে দিশেহারা মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ভারতীয় ধরনে বিপর্যয়ের প্রান্তে ইন্দোনেশিয়া, সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে টিকাদানে গতি আনার পরামর্শ WHO-র। ফ্রান্সের চতুর্থ ঢেউ আঘাত হানা শঙ্কা। মরুর বুকে বিমান নামাতে বাংলার সেনাদের কর্মযজ্ঞ। অসহনীয় তাপমাত্রায় সংঘাতময় মালিতে গড়ছেন স্বর্গ। দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগানোর তাগিদ বিশ্লেষকদের। এবং ডায়ানার ভাস্কর্য উন্মোচনে এক হলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি। মায়ের ৬০তম জন্মদিন উপলক্ষে বসানো হলো কেনসিংটন প্রাসাদের নতুন বাগানে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আন্তর্জাতিক সময়ের মূল আয়োজনে যাবার আগে শুরুতেই দেশে চলমান কঠোর বিধিনিষেধের খবর। দেশজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে চলছে ৭ দিনের বিধিনিষেধ। এই বিধিনিষেধ কার্যকর করতে দ্বিতীয় দিনেও তৎপর পুলিশ ও সেনাবাহিনী। চলছে টহল। এই মুহূর্তে রাজধানী গুলশানে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। চট্টগ্রামের পাহাড়তলী সিটি গেইট এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। তবে প্রথমে যাচ্ছি চট্টগ্রামে কমলের কাছে। কমল। ধন্যবাদ রাব্বি। বন্দরনগরী চট্টগ্রামে পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে লকডাউনের কিছুটা ভিন্ন মাত্রা দেখা যাচ্ছে। শুধুমাত্র এখানে কিন্তু পণ্যবাহী গাড়ি ছাড়া আর কোনো যানবাহন শহর থেকে যে প্রবেশপত্র আছে সেখান থেকে আর কোথাও ঢুকতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে সেনাবাহিনীর 7টি টহল টিম যেমন নগরীতে টহল দিয়ে যাচ্ছে, পুলিশের সদস্যরা রয়েছে, একই পাশাপাশি তারা শহরে প্রবেশদ্বার হিসেবে পরিচিত শাহ আমানত সেতু এবং পাহাড়তলী সিটি গেট দুইটি জায়গাতে কিন্তু সেনাবাহিনীর অবস্থান রয়েছে। আমরা একটা কথা বলি, সিটি গেট এলাকায় রয়েছেন ক্যাপ্টেন মোশাররফ। আপনার কাছে জানতে চাই, আজকে লকডাউনের দ্বিতীয় দিন, এখন পর্যন্ত আপনাদের কাছে পরিস্থিতি কেমন মনে হচ্ছে? অযাচিত যানবাহন কি শহরে ঢোকার কোনো চেষ্টা করছে কিনা? আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে আজকে গতকালের থেকে যানবাহনের সংখ্যা অনেক কমে গিয়েছে এবং যে কোনো ধরনের যানবাহন সকলেই তারা যদি সরকারের নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকে তাদেরকে আমরা ক্রস করতে দিচ্ছি না। এবং যারা মালবাহী যানবাহন এবং বিভিন্ন কলকারখানার যানবাহন, তারা যদি তাদের প্রপার ডকুমেন্টস আমাদেরকে শো করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা তাদেরকে সিটির ভিতরে প্রবেশ করতে দিচ্ছি। আমরা দেখেছি সাধারণ লোকজন শহরে একটা প্রবেশের চেষ্টা করছে বিভিন্ন পথ দিয়ে। সেই পথগুলিতে সাধারণ লোকজনকে ঠেকানোর কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা, বা আপনাদের টহল টিম যেগুলি কাজ করছে তাদেরকে ঠেকাচ্ছে কিনা? জি, সাধারণ যানবাহন যদি কোনো বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয় তাহলে আমরা তাদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছি, অথবা সিটির ভিতরেও যদি তারা প্রবেশ করতে চায় তাহলে তাদেরকে আমরা প্রবেশ করতে দিচ্ছি না। আমরা ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ক্যাপ্টেন মোশাররফ, তিনি মূলত সিটি গেট এলাকায় সেনাবাহিনীর যে টিমটি মোতায়েন রয়েছে, বিশেষ করে অযাচিত যানবাহন, যারা পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য গাড়ি যেগুলো ঢুকছে সেগুলিকে যে ঠেকিয়ে দিচ্ছেন, তাদের দায়িত্বে রয়েছেন এখানে ক্যাপ্টেন মোশাররফ। আমরা দেখেছি আজকে সকালবেলা সিটি গেট এলাকায় কিন্তু সিটি গেট এবং যে শহরে আসতে প্রবেশিত শাহ আমানত সেতু, সেই শাহ আমানত সেতু এলাকাতেও কিন্তু আমরা দেখেছি পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর অবস্থান। গতকালকে যেমন চট্টগ্রামে কঠোর লকডাউন বাস্তবায়ন হয়েছে, আজকেও কিন্তু দ্বিতীয় দিনের সকালটাকে আমরা সেভাবে দেখতে পাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে পুলিশ এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানে লকডাউন যে কার্যকর হচ্ছে তার সর্বশেষ। এখন আমরা ঢাকায় গুলশানের খবর জানার জন্য চলে যাব সহকর্মী কামরুল সবুজের কাছে। ধন্যবাদ কমল। কঠোর লকডাউনের রাজধানী ঢাকার চিত্র জানাতে আমরা এখন আছি গুলশান 2-এ। তো এখানে আমরা এসে যেটা দেখেছি যে ট্রাফিক পুলিশ আছেন দায়িত্বে, আর যে চেকপোস্ট দেখেছি, কিন্তু চেকপোস্টে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে আমরা সকালে দেখিনি। যদি তখন আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা কিছুক্ষণের মধ্যেই দায়িত্বে চলে আসবে চেকপোস্টে। আর এখানে এসে যেটা দেখেছি যে গাড়ি চলছে, সেই ব্যক্তিগত গাড়ি চলছে এবং প্রয়োজনীয় যেগুলো নির্দেশনার আওতাভুক্ত সেই গাড়ি চলছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ, কেউ সাইকেল, কেউ মোটর সাইকেলে করে বের হয়েছেন। তো তাদেরকে আসলে পুলিশ জিজ্ঞেস করছেন তারা কেন বের হচ্ছে। যদি যৌক্তিক কারণ থাকছে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে যে বিভিন্ন পণ্য সামগ্রী ডেলিভারির সাথে যুক্ত যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তবে মাস্কের ব্যবহারটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বৃষ্টির অজুহাতে যারা ছাতা ব্যবহার করতে পারছেন না, সাইকেল চালাচ্ছেন, তারা মাস্ক ছাড়া বের হচ্ছেন। এরকম পেলে পুলিশ তাদেরকে সচেতন করার চেষ্টা করছেন। জরিমানার এখন পর্যন্ত জরিমানা বা কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখিনি, প্রচারণাটা চালাচ্ছেন এবং যেন সবাই নিজের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলে সেইটাই তারা তাগাদা দিচ্ছেন। এবং এখানে আমরা যে জরুরি রপ্তানি কাজে যুক্ত এরকম কিছু প্রায় ব্যক্তিগত গাড়ি
গাড়িতে যাতায়াত করতে দেখেছি। ডাক্তার অর্থাৎ চিকিৎসকের কাছে যাওয়া কিংবা রক্ত দিতে যাওয়া এরকম আমরা পেয়েছি, কিন্তু তারা অবশ্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখছেন যেন পুলিশ বা চেকপোস্টে চেক করার সময় তারা তাদের যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারেন। কারণ গতকালকে আমরা দেখেছি যে যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে বা জানাতে ব্যর্থ হলে কিন্তু পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছেন, কঠোর ব্যবস্থা নিচ্ছেন, জরিমানা করছেন, মুচলেখা নিচ্ছেন কিংবা মামলাও দিচ্ছেন। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে সচেতনতার জায়গা থেকে যারা ট্রান্সপোর্ট অর্থাৎ যে নির্দেশনা রয়েছে অযান্ত্রিক যানবাহন ব্যবহার এবং অনুমতি সাপেক্ষে যে যান্ত্রিক যানবাহন ব্যবহার, তো অনুমতি সাপেক্ষে যানবাহন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের ভেতর সচেতনতা দেখা গেছে। এটা আমরা কিন্তু ট্রাফিক পুলিশের সাথে কথা বলে এমনটাই জেনেছি। তো কঠোর লকডাউনের রাজধানীর চিত্র সকাল পর্যন্ত এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রাব্বি, চলমান লকডাউনের এই মুহূর্তের অবস্থা জানাতে রাজধানী গুলশান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, এবং এর আগে চট্টগ্রামের পাহাড়তলী সিটি গেইট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। এবার যাচ্ছি আন্তর্জাতিক সময়ের মূল আয়োজনে। তীব্র দাবদাহে গেল কয়েকদিন ধরেই বিপর্যস্ত কানাডায় দাবানলে পুড়ে গেছে একটি গ্রামের প্রায় 90%। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে। দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে 500 ছুঁই। এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যেও তীব্র গরমে দিশেহারা মানুষ। অসুস্থ হয়ে হাজার হাজার মানুষ ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদিকে গেল কয়েকদিনে দেশটিতে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 500-তে। এর মধ্যে ব্রিটিশ কলাম্বিয়ায় সবচেয়ে খারাপ অবস্থা, বয়স্করাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আরও কয়েকদিন এই পরিস্থিতি বিরাজ করবে বলে জানায় দেশটির আবহাওয়া দফতর। একইভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যেও দাবদাহে দিশেহারা মানুষ। সিয়াটল, পোর্টল্যান্ডের তাপমাত্রা এরই মধ্যে সব রেকর্ড ছাড়িয়েছে, ওঠানামা করছে 46 ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিনে দেশটিতে মারা গেছেন শতাধিক মানুষ। এর মধ্যে ওয়াশিংটনেই 20 জন মারা গেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হাজার হাজার মানুষ। তাই সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এদিকে করোনার নতুন হটস্পট হয়ে দাঁড়িয়েছে ইন্দোনেশিয়া। ভারতীয় ধরন দ্রুত ছড়াতে থাকায় দেশটি বিপর্যয়ের প্রান্তে আছে বলে সতর্ক করেছে রেড ক্রস। যেসব দেশের সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে সেসব দেশকে টিকাদানে গতি আনার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্যদিকে কোভিশিল্ডের টিকা জটিলতায় ভারতের কড়া হুমকির পর নমনীয় হয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। ইন্দোনেশিয়ায় অক্সিজেনের পাশাপাশি টিকা সংকট প্রকট আকার ধারণ করেছে। ইউরোপের বিভিন্ন দেশ আবার বন্ধ করেছে প্রবেশদ্বার, কেউ বা কঠোর কোয়ারেন্টিন বিধি আরোপ বা ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে। প্রতিদিন 20,000 মানুষের দেহে করোনা শনাক্ত হওয়ায় জাভা ও বালিতে 2 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সত্যি বলতে পর্যটকদের গ্রহণ করতে আমরা প্রস্তুত ছিলাম। আমরা সরকারের সব ধরনের নিয়ম মেনেছি। বালির পর্যটক অপারেটরদের সবাই ভ্যাকসিন নিয়েছে, তবুও সরকারের এই সিদ্ধান্তে হতাশ হয়েছি। ব্রাজিলের করোনা পরিস্থিতি এখনো নাজুক। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় 2,000 মানুষের মৃত্যু হচ্ছে। এর সঙ্গে ভয়াবহতা বাড়াচ্ছে শিশু মৃত্যু। দেশটিতে মহামারী শুরুর পর এখন পর্যন্ত প্রায় 1200 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন ও এস্তোনিয়া জানিয়েছে তারা কোভিশিল্ড টিকা নেওয়া পর্যটকদের বিনা বাধায় সেই দেশে ঢোকার অনুমতি দেবে। এর আগে কোভিশিল্ড ও কোভ্যাক্স টিকা দেওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নের সার্টিফিকেট না মেলায় জোটটির সঙ্গে দ্বন্দ্বে জড়ায় ভারত। কোভিশিল্ড ও কোভ্যাক্স টিকা গ্রহণকারীদের পাসপোর্ট না দিলে ভারত ও ইউরোপের দেশগুলোর নাগরিকদের কোয়ারেন্টাইনে বাধ্য করবে। এমন হুমকির পরই নিজেদের সুর নরম করল ইউরোপীয় দেশগুলো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে ফ্রান্সে করোনা চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বর্তমানে 20% হারে মানুষ আক্রান্ত হলেও আগস্টের শেষে তা বেড়ে দাঁড়াতে পারে 80 থেকে 90%। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আগের মতো আবারও বিধিনিষেধ আরোপ করা হতে পারে। ফ্রান্স থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। মহামারী করোনার অতি সংক্রামক ডেল্টা ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে বিশ্বের নানা দেশে। বিপজ্জনক এই ভেরিয়েন্ট ইতিমধ্যেই বিশ্বের শতাধিক দেশে ছড়িয়েছে, আঘাত হানছে ইউরোপের নানা দেশেও। ফ্রান্সের পাশাপাশি স্পেন, পর্তুগাল সহ ইউরোপের অন্যান্য দেশেও খুব
দ্রুত ছড়াচ্ছে এই ডেল্টা ভেরিয়েন্ট। বর্তমানে ফ্রান্সে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অন্তত 20% আক্রান্ত হচ্ছেন এই ডেল্টা ভেরিয়েন্টে। কয়েক সপ্তাহ আগে যা ছিল মাত্র 10%। এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী আগস্টের পর অন্তত 80 থেকে 90% এই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হতে পারেন। আর এই ভেরিয়েন্টের কারণে ফ্রান্সে আবারও চতুর্থ ধাপের করোনার আঘাত আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। ফ্রান্সের অধিকাংশ বিধিনিষেধগুলো তুলে দেওয়া হয়েছে, যার ফলে মানুষ আর এখন আগের মতো স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষাও মানছেন না। বর্তমানে ফ্রান্সে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকায় অনেকটা স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রয়েছে। তবে ডেল্টা ভেরিয়েন্টের কারণে হয়তোবা আবারও আগামীতে বিধিনিষেধ যদি আরোপ করা হয়, তাহলে আবারও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। আর তাই কিছুটা দুশ্চিন্তা সাধারণ মানুষের মধ্যে। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা মহামারীর কারণে এবছর 60,000 মুসল্লিকে পবিত্র হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব। কেবল সে দেশের নাগরিক অথবা সে দেশটিতে বসবাসকারীরাই হজে অংশ নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেদ্দায় আছেন সহকর্মী আল মামুন শিপন। সরাসরি যাচ্ছি তার কাছে। শিপন। রাব্বি, আসলে আপনাকে জানিয়ে রাখি যে গেল বছর মহামারী করোনা ভাইরাসের কারণে খুব স্বল্প সংখ্যক হাজি নিয়ে এবং স্থানীয় পর্যায়ে সীমিত আকারে এদেশের স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকদের নিয়ে গেল বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এবছরে একই ক্যাটাগরিতে সৌদি হজ মন্ত্রণালয় এবং সৌদি সরকার করোনার যে তাণ্ডব এবং যে বর্তমান যে করোনার যে প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাব এগুলো সর্বাধিক চিন্তা ভাবনা করে বহির্বিশ্ব থেকে কোনো হজযাত্রী আনার অনুমতি দেয়নি। এবছরও স্থানীয় পর্যায়ে সীমিত আকারে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গেল বছরের তুলনায় এবছর 60,000 হজযাত্রী নিয়ে এবছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই যে সৌদি হজ মন্ত্রণালয় এবং সৌদি সরকার ঘোষিত একটি হজের যে রেজিস্ট্রেশন করার জন্য যে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে প্রায় 4 লক্ষের অধিক প্রবাসী এবং স্থানীয় নাগরিকরা আবেদন করেছেন। সেখানে 18 থেকে 60 বছরের ভিতরে হজযাত্রী হজে অংশগ্রহণ করতে হবে এবং তাদেরকে বাধ্যতামূলকভাবে করোনার দুটি যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন দিতে হবে। এবং ইতিমধ্যেই তাদেরকে যারা যারা আবেদন করেছে তাদের মধ্য থেকে মোটামুটি ভাবে যাচাই বাছাই হয়ে গেছে। কেননা এখানে তিনটি ক্যাটাগরিতে এবছর হজে অংশগ্রহণ করার যে সুযোগ দেওয়া হয়েছে। সবচেয়ে লো ক্যাটাগরিতে, নর্মাল ক্যাটাগরিতে 12,500 রিয়াল ঘোষণা করা হয়েছে এবং মিডিয়াম ক্যাটাগরিতে করা হয়েছিল 14,500 রিয়াল এবং হাই ক্যাটাগরিতে করা হয়েছিল 16,500 রিয়াল। এবং এই 3 ক্যাটাগরিতে কিন্তু যারা সৌদি আরবের স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকরা আবেদন করে এবং যাদের কাছে যাদের মোবাইলেই মেসেজগুলো আসছে, তারাই কিন্তু অনলাইনের মাধ্যমে এই আবেদনের যে টাকা, এটা পেমেন্ট করে সরকারি যে ফিস, এই ফিসটি তারা পেমেন্ট করে তারা কিন্তু হজের তাসবিয়া গ্রহণ করছে। এবং ইতিমধ্যে সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয় এবং যে হারামাইন শরীফাইনের যে খাদিম রয়েছেন ওনারা, এবং যে হজের যে মূল আনুষ্ঠানিকতা যেখানে অনুষ্ঠিত হয়, মিনা, মুজদালিফা, আরাফাত এবং মসজিদে নামিরা সহ সকল কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে এবং করোনার ভাইরাসের যে যেন নতুন করে হাজিদের কোনো ধরনের সমস্যা না করতে হয় সেগুলো স্যানিটেশন করা এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যতজন হাজি এবছর পবিত্র হজে অংশগ্রহণ করবেন তাদের চেয়ে অধিক হজ যাত্রী জন্য নিরাপত্তা কর্মী এবং এখানকার যে স্থানীয় নাগরিকরা রয়েছেন এবং প্রবাসী নাগরিকরা রয়েছেন, তারা যেন সুন্দরভাবে, সঠিকভাবে এবং খুবই স্বাস্থ্যবিধির শতভাগ মেনে এবছরের পবিত্র হজে অংশগ্রহণ করে পবিত্র হজ পালন করতে পারেন। এছাড়াও এখন পর্যন্ত সৌদি আরবে প্রায় অনেক লোককেই করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডোজের জন্য আগামী 1 জুলাই থেকে দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। তো এই ছিল রাব্বি পবিত্র হজের বিষয়ে সর্বশেষ। রাব্বি, করোনার এ সময় হজে যাওয়ার নির্দেশনা নিয়ে সরাসরি যুক্ত হয়ে জেদ্দা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল মামুন শিপন।
বহুদিন পর বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে থাইল্যান্ড। তবে কেবল 2 ডোজ টিকা গ্রহণকারীরাই এবার ঢোকার অনুমোদন পাবেন। এছাড়াও বেশ কয়েকটি শর্ত সহ নেওয়া হয়েছে ফুকেট স্যান্ডবক্স নামে বিশেষ ব্যবস্থা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা 250 পর্যটককে ফুকেটে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। করোনার কারণে বিপর্যয় নেমে আসে পর্যটন নির্ভর থাইল্যান্ডের অর্থনীতিতে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি খুলেছে দেশটির অন্যতম দর্শনীয় স্থান ফুকেট। তবে নেওয়া হয়েছে ফুকেট স্যান্ডবক্স নামে বিশেষ ব্যবস্থা। এই ব্যবস্থার আওতায় ফুকেটে প্রবেশের 14 দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার 2টি ডোজ নিতে হবে, থাকতে হবে কোভিড নেগেটিভ সনদ। ইতোমধ্যেই বিশ্বের নানা দেশ থেকে আসতে শুরু করেছেন পর্যটকরা। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে কয়েকশো পর্যটক এসেছেন ফুকেটে। প্রায় 18 মাস পর বাইরে বেরিয়ে বেশ প্রাণবন্ত লাগছে। আশা করি আবার সব আগের মতো হয়ে আসবে। আমরা এখানে এসে খুব খুশি। থাইল্যান্ডের মতো বিশ্বের অন্য দেশগুলোতেও এমন ব্যবস্থায় নেওয়া উচিত। পর্যটন খুলে দেয়ায় খুশি সেখানকার ব্যবসায়ীরাও। করোনায় টানা লোকসান কাটিয়ে ওঠার আশা তাদের। গত 2 বছরে কোভিডের কারণে এত খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমি আত্মহত্যা করার কথা ভাবছিলাম। আশা করি প্রশাসনের এই উদ্যোগে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। এদিকে সিঙ্গাপুর থেকে ফেরার পথে ফুকেটে অবস্থানরত পর্যটকদের স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। ধুঁকতে থাকা অর্থনীতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই সরকার। এছাড়াও পরিস্থিতি আরও ভালো হলে রাজধানীতেও প্রবেশে অনুমতি দেবে কর্তৃপক্ষ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। করোনা প্রতিরোধে মানুষকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে এবার অভিনব উদ্যোগ নিয়েছেন ভারতীয় এক জ্যোতিষী। সাধারণ মাস্কের পরিবর্তে স্বর্ণের তৈরি ব্যতিক্রমী এক মাস্ক ব্যবহার করছেন তিনি। আর এর মধ্য দিয়ে মাস্ক পরার প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে বলে মনে করছেন দেশটির উত্তরাঞ্চলীয় শহর কানপুরের এই জ্যোতিষী। মনোজ সিঙ্গার দেখে যাত্রা বা মঞ্চ অভিনেতা মনে হলেও পেশায় তিনি একজন জ্যোতিষী। আর তার মুখের এই নকশাখচিত মাস্কটির পুরোটাই তৈরি স্বর্ণ দিয়ে, যার ওজন 100 গ্রামেরও বেশি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 5 লাখ রুপি। মনোজ জানান, করোনা প্রতিরোধে মাস্কের কোনো বিকল্প নেই, আর তাই মানুষকে সঠিকভাবে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এই স্বর্ণের মাস্ক তৈরির উদ্যোগ নেন তিনি। এটি কেবল স্বর্ণের তৈরি নয়, এটি একটি বিশেষায়িত মাস্ক। এর ভেতরে স্যানিটাইজ করার আলাদা লেয়ার রয়েছে, 3 লেয়ারের ফিল্টার রয়েছে। এটি প্রায় 3 বছর পর্যন্ত ব্যবহারযোগ্য। করোনার দ্বিতীয় ধাক্কায় মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছেন তাতে মাস্কের কোনো বিকল্প নেই। আর এজন্যই আমি এই ব্যতিক্রমী মাস্ক পরে মানুষকে সচেতন করতে চেয়েছি। মনোজ আরো জানান, তিনি কানপুরের বাসিন্দা হলেও এই মাস্কটি বিশেষভাবে অর্ডার করে তিনি কিনেছেন মুম্বাই থেকে। আর এতে 21 ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি। মনোজের এই মাস্ক এরই মধ্যে আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। দীর্ঘদিন পর আওয়ামী লীগের মনোনয়ন তালিকায় স্থান পেলেন এক ব্রিটিশ বাংলাদেশি। আসন্ন উপনির্বাচনে সিলেট 3 আসন থেকে এক ব্রিটেন প্রবাসীকে মনোনয়ন দেয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এসেছেন সবার আগেই। দেশের প্রতি ভালোবাসার তাগিদে অনেক প্রবাসী সম্পৃক্ত দেশের রাজনীতিতেও। সংসদে গিয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব করার সুযোগ অনেক কম। 25 মনোনয়ন প্রত্যাশীকে পাশ কাটিয়ে হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেলেন ব্রিটিশ বাংলাদেশিরা। ইয়াং জেনারেশন যারা বাংলাদেশে গিয়ে যাতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো পজিশনে কাজ করতে পারে, এই দিকে উনি লক্ষ্য রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি তার একটা আলাদা সফট স্পট আছে। এর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লন্ডন প্রবাসী মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম, শফিকুর রহমান চৌধুরী সহ বেশ কয়েকজন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মরুর বুকে বিমানবন্দর, তাও আবার যুদ্ধবিধ্বস্ত ও জাতিগত সংঘাতে বিপর্যস্ত দেশ মালিতে। নির্মাণের দুরূহ কাজটি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। শুধু বিমানবন্দর নয়,
রাস্তাঘাট সহ নানাবিধ অবকাঠামো তৈরিতেও অবদান রাখছেন বাংলার সেনারা। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সে দেশের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক তৈরি হচ্ছে সেটিকে কাজে লাগিয়ে মালিতে সরকারি বেসরকারি বিনিয়োগের পরামর্শ দিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মালি থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। চলছে রানওয়ে তৈরির কাজ। সে স্থান মালির রাজধানী থেকে ১৬০০ কিলোমিটার দূরের কিদাল প্রদেশ। কিদালে একদিকে যেমন সহিংসতার ঝুঁকি বেশি, তেমনি তাপমাত্রাও অসহনীয়। সাহারা মরুভূমির এই অঞ্চলে মনোবল ধরে রাখতে বাংলার সেনারা এর নাম দিয়েছেন কিদাল প্যারাডাইস। সেই প্যারাডাইসে থাকা সুপার ক্যাম্পের প্রায় পুরোটাই তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যান ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট। শুধু তো কিদাল নয়, মালির বহু স্থানে সড়কসহ নানা অবকাঠামো নির্মাণে অবদান আছে বাংলাদেশ সেনাবাহিনীর। যত ধরনের রোড রিপেয়ার আছে, কিদাল সুপার ক্যাম্পে মিনুসমার যত স্ট্রাকচার আছে, সব ধরনের স্ট্রাকচার তৈরি করার কাজ আমরা করেছি। এছাড়াও এখানে আমরা বর্তমানে হরাইজন্টাল কনস্ট্রাকশনের পার্ট হিসেবে এয়ার স্ট্রিপের কাজ করছি। কিদালে শান্তিরক্ষীদের জন্য হেলিকপ্টার ছাড়া রসদ পৌঁছানোর আর কোনো উপায় নেই, আর তাই মরুর বুকে বিমান নামাতেই এই কর্মযজ্ঞ। বাংলাদেশের চেয়ে ৯ গুণ বড় দেশটিতে জনসংখ্যা ২ কোটিরও কম। মালিতে অব্যবহৃত জমির পরিমাণ এতই বেশি যে জমিতে কোনো সীমানা নেই। একে তো সন্ত্রাসী দমন, তার উপরে মরুর বৈরী পরিবেশ। এসবের পরও বাংলাদেশ সেনাবাহিনী এই দেশে তৈরি করছে একের পর এক অবকাঠামো, আর এতে করে এদেশের জনগণের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠছে সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ এই দেশে বিনিয়োগ করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কনফ্লিক্ট বলেন, ওয়ার বলেন, তার একটা মূল কারণ হলো আন্ডার ডেভেলপমেন্ট। এবং আমরা প্রচুর জায়গা দেখছি যে জায়গাতে বাংলাদেশের বিনিয়োগ করার অনেক সুযোগ রয়েছে। হিউম্যান রিসোর্সেস এখানে আসতে পারে, এখানে এগ্রিকালচারাল সেক্টরে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারে। আফ্রিকার ৫৪টি দেশে বাণিজ্যের অপার সম্ভাবনা। মালির ব্যবসায়ীরাও মনে করেন এতে দুদেশই উপকৃত হবে। বাংলাদেশের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক, আমরাও চাই যৌথভাবে কাজ করতে। মালির জনগণ বাংলাদেশ সেনাবাহিনীকে অন্তরে স্থান দিয়েছে। দুদেশ এই সম্পর্ককে বাণিজ্য সম্প্রসারণেও এগিয়ে নেবে, আমি সেটা বিশ্বাস করি। এজন্য যথেষ্ট কৌশল ও কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আফ্রিকার নদী নিজার মালির বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে গেছে। নদীমাতৃক বাংলাদেশের মানুষ সেই সুযোগকেও কাজে লাগাতে পারে, তবে এজন্য প্রয়োজন সরকারি বেসরকারি গঠনমূলক উদ্যোগ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, মালি। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। বিগ ম্যাচে আসরের সাবেক চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের ১ নম্বরের দল বেলজিয়াম। এই ম্যাচ ঘিরে উন্মাদনায় কাঁপছে গোটা ইতালি। সমর্থকদের বিশ্বাস, ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে সেমিতে জায়গা করে নেবে মানচিনির দল। রোম থেকে যমুনা মাহমুদের রিপোর্ট। সেই ১৯৬৮ সালের পর ইউরো কাপ জিততে পারেনি ইতালি। সময়ের হিসাবে পার হয়েছে ৫৩ বছর। ২০০০ এবং ২০১২ সালের ফাইনালে উঠেও সুযোগ হয়নি শিরোপা পুনরুদ্ধারের। তবে এবার অপ্রতিরোধ্য আজ্জুরি বলেই যত আশা। বেলজিয়ামের বিপক্ষে মহারণ, তাই তো জার্মানির মিউনিখের অ্যালিয়েন্স অ্যারেনা যেন ভর করবে গোটা ইতালিতে। সমর্থকরাও বেশ আশাবাদী, বলছেন বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাবে প্রিয় দল। আমি আশাবাদী, অবশ্যই ইতালি জিতবে। আমরা তো অবশ্যই সাপোর্ট ইতালির করি, যেহেতু ইতালিতে থাকে এবং ইতালির খেলাও খুব সুন্দর। ওই খেলার দিকটাও সাপোর্ট করি, এছাড়া থাকি এই কারণেও সাপোর্ট করি, তো সব মিলে আমরা ইতালি। এদিকে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি বলেছেন, ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটি এমন কোনো দেশে হওয়া উচিত নয় যেখানে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। তবে এসব নিয়ে উদ্বিগ্ন নন সমর্থকরা, দৃষ্টি রাখছেন ম্যাচেই। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ নিয়েই যত চিন্তা আমাদের, ওরা অনেক শক্তিশালী। তবুও আশা করছি সেমিতে আমরাই খেলব। কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য বিপুল সংখ্যক ইতালির সমর্থক জার্মানি পৌঁছেছেন। আর যারা যেতে পারেননি তারা আজ্জুরিদের জন্য গলা ফাটাবেন মিলান রোমের রাস্তায়। যমুনা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। দাবদাহে বিপর্যয়ে কয়েকটি অঙ্গরাজ্যে তীব্র গরমে দিশেহারা মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ভারতীয় ধরনের বিপর্যয়ের প্রান্তে ইন্দোনেশিয়া। সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে টিকাদানে গতি আনার পরামর্শ WHO। ফ্রান্সের চতুর্থ ঢেউ, আঘাত হানার শঙ্কা। এবং ডায়ানার ভাস্কর্য উন্মোচনে এক হলেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি।
মায়ের ৬০তম জন্মদিন উপলক্ষে বসানো হলো কেনসিংটন প্রাসাদের নতুন বাগানে। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন সময়।